হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজ বৃহস্পতিবার, ঘড়িতে এখনও কিন্তু সকাল 6টাও বাজেনি। আমি উঠেই আজকে স্নানটা সেরে নিয়েছি। আজ কেন এত তাড়াতাড়ি রেডি হয়ে নিয়েছি সেই সব কথা পরে বলছি। আগে চলুন সকাল সকাল পুরো ঘরের লাইট টাইট জ্বালিয়ে ঠাকুর প্রণামটা করে নিলাম। তারপরে গুবলু স্কুলে চলে যাবার পর চলে এসেছি কিচেনে এসে টুকটাক যা হাতের কাজ থাকে সেগুলোই সারছি। টুকটাক কাজ বলতে এই সকালে যে চা খেয়েছিলাম, গুবলু ব্রেকফাস্ট করে স্কুলে গেল, সেই সব বাসনগুলো একটুখানি ধুয়ে নিলাম, পরিষ্কার করে নিলাম। এবারে চলুন আস্তে আস্তে কাজ শুরু করি। আপনারা যারা অনেক দিন ধরে আমাকে দেখছেন, আমার ব্লগ ফলো করছেন, তারা নিশ্চয়ই এতদিনে জেনে গেছেন যে রান্না করতে আমি তো ভালোই বাসি, সাথে সাথে সবাইকে খাওয়াতেও আমি ভীষণ ভালোবাসি। বিশেষ করে সাজিয়ে গুছিয়ে পুরো বসিয়ে খাওয়াতে আমার খুব ভালো লাগে। তো আজকে সেরকমই একটা কিছু করতে চলেছি, মানে আমার পাড়ার যে বন্ধু আছে প্রিয়া, তার জন্মদিন। তো তাকেই আজকে আমি খাওয়াবো। গোলকের জন্মদিনে আমি যেমন সাজিয়ে গুছিয়ে খেতে দিই, গোলকের খুব ভালো লাগে, কারণ গোলক খেতে খুব ভালোবাসে। সেই রকম প্রিয়াও খেতে ভীষণ ভালোবাসে, তাই ঠিক করেছি আজকে ওকে সাজিয়ে গুছিয়ে ভালো করে খাওয়াবো। তো চলুন, সকালবেলায় প্রথম যে কাজ সেটা হচ্ছে পায়েস করা, জন্মদিনে যেটা আমাদের বাঙালিদের না হলেই নয়। তো সেই জন্য চলুন আগে পায়েসটা বসিয়ে দিই। এখানে একটু কাজু বের করে নিলাম, আর সাথে অল্প একটু কিশমিশ। কাজু আর কিশমিশকে একটু জল দিয়ে আমি ভিজিয়ে রেখে দিচ্ছি, ততক্ষণে পায়েসটাকে একটুখানি বসিয়ে দিই। আমাদের জন্মদিন যখন আসে, এই জন্মদিনের সময় আমরা যেখানেই থাকি না কেন, সব থেকে যাদের কথা বেশি মনে পড়ে তারা হচ্ছে মা আর বাবা। আমার বাবার কথা ভীষণ মনে পড়ে যখন আমার জন্মদিন আসে, কারণ আমার বাবা এই দিনটাকে খুব স্পেশাল করে তুলতো। সেই রকম কিছুদিন আগে প্রিয়াকেও যখন বললাম তোমার জন্মদিন আসছে, ও তখন এক কথাই বলেছিল, কারণ প্রিয়াও অনেক দিন আগে ওর মা বাবাকে হারিয়েছে। তাই আমি ঠিক করেছিলাম এবারে খুব ভালো করে রান্না করে যত্ন করে বসিয়ে ওকে খাওয়াবো। হয়তো মায়ের মতো করতে পারবো না, কিন্তু বন্ধু হিসেবে যতটুকু ভালোবাসা দেয়া যেতে পারে সেরকমভাবেই করার চেষ্টা করব। সকালবেলা উঠতেই ঘরটাই বেশ ঠান্ডা ঠান্ডা লাগে, তাই একটু টেম্পারেচারটা বাড়িয়ে দিলাম। এবারে চলুন দরজাটা খুলে দিই, তারপরে এবার পুজোটাও করব, তাই বাসনগুলো ধুয়ে নিচ্ছি। ব্লগের শুরুতেই আপনাদের বলেছিলাম যে আজ হচ্ছে বৃহস্পতিবার, আর বৃহস্পতিবারে আমার যে পুজো থাকে সেটা তো করবই, তার জন্য বাসনগুলো দেখুন ধুয়ে নিচ্ছি। আর সেই জন্যই আমি সকাল সকাল স্নান করে চলে এসেছি। পায়েসটা বসিয়ে দিই, পায়েসটা হতে থাকবে আর আমি বাকি পুজোর কাজগুলো সারতে থাকবো। প্রথমে বাসন ধুয়ে নিলাম, এবারে ভাবছি বসে পুজোটাও করে নেব। গতকালই ভেবেছিলাম ঠাকুরের বাসনগুলো ধুয়ে সব রেডি করে রাখবো, তাহলে সকালবেলায় ঝট করে স্নানটা করে পুজো হয়ে যাবে। কিন্তু কালকে একটু বাজার করতেও বেরিয়েছিলাম, টুকটাক কেনার ছিল, ফিরতে বেশ অনেকটা লেট হয়ে গেছিলো। সেই জন্য ফিরে এসে আর এইসবগুলো হয়নি, যেহেতু ডিনার বানাতেও হয়েছিল। তো চলুন, কি আর করা যাবে, এইভাবেই আমাদের ম্যানেজ করতে হয়। তাই সকালে উঠেই স্নান করে এসবগুলো করছি। ওইদিকে ডালটাও বসিয়ে দিলাম, জানেন পুজো হয়ে গেছে, ডালটাও হতে থাক, কারণ ডাল আর পায়েস এগুলো দেখবেন একটুখানি মাঝে মাঝে নাড়িয়ে দিতে হয়, তারপরে এগুলো নিজের মতোই হতে থাকে। এখানে পায়েসটাও হয়ে গেছে আমার। পুজো করতে করতে একদম গ্যাসটা কমিয়ে দিয়ে গেছিলাম, জানেন, যাতে লেগে না যায়। তারপরে এসে দেখছি আস্তে আস্তে হয়ে গেছে, বেশিক্ষণ টাইমই লাগে না, কারণ আমি হাফ অ্যান্ড হাফ দিয়ে করি, তো তাই খুব তাড়াতাড়ি গাঢ় হয়ে যায়। চলুন পায়েসটা একটু ঠান্ডা হোক, তারপরে গুড়টা মেশাবো। আর ওইদিকে ডালটাও বসিয়ে দিয়েছি, ডালটা নিজের মতো হতে থাক, ততক্ষণে আমি কাটাকাটি আরও যা যা আছে ভাজা করব সেই সবগুলো করতে থাকি। অনেক বেশি তরকারি পাতি কিছু করব না, খুব হালকা ফুলকাই রান্না করব, যাতে তৃপ্তি করে খেতে পারে। তবে হ্যাঁ, বাঙালিরা যেরকম 5 রকম ভাজা দেয় সেটা অবশ্যই দেব। আর এখানে দেখুন যে গুড়টা আমি এনেছিলাম, এই গুড়টাই একটু মিশিয়ে দেব, তবে ঠান্ডা গুড়টাই দেব না। এটা একটু আমি গরম করে নিয়েছি মাইক্রো ওভেনে, তারপরে মেশালাম, কারণ গরম আছে তো পায়েসটা, ঠান্ডা গুড়টা দিলেই কিন্তু কেটে যেত। অল্প গুড় আর চিনি দিয়ে মিশিয়ে করলাম, সবটা গুড় দিয়ে করলে না বেশি কীরকম একটা গাঢ় গাঢ় হয়ে যায়, তাই একটু চিনি একটু গুড় মিশিয়ে করলাম। এরপরে যেটা কাজ সেটা হচ্ছে মাছটা বের করে রাখি, কারণ এটাও একটু মানে বরফটা গলতে টাইম লাগবে। আর ইলিশ মাছের আজকে একটু ভাপা করবো না, ইলিশ মাছের আজ আমি পাতলা একটা ঝাল করব, যেটা আমার দিদা করতো, ভীষণ সুন্দর। দিদার মতো তো হবে না, তার কাছাকাছিও যাবে না, তবুও চেষ্টা করব। পাতলা করে এই ঝালটা খেতে খুব ভালো লাগে। তবে দিদা করতো কি কাঁচা মাছের ঝাল করতো, আমরা এখানে কাঁচা মাছ দিয়ে করি না। মাছটাকে একটু ভেজে নিই, যেহেতু এটা ফ্রোজেন থাকে। তো চলুন, মাছটা ভিজিয়ে দিয়েছি, এবারে সবজিপাতিগুলো সব বের করে নিই। ওই যে বললাম 5 রকম সবজি ভাজা করে ওকে দেব, সেটাই।
চিকেনটা গতকালই ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, ভালো করে গোলক এখানে কেটে পরিষ্কার করে নুন হলুদ তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে দিয়েছিল, সেটাও একটু বের করে রাখলাম, কারণ একটু রুম টেম্পারেচারে এলে না খুব তাড়াতাড়ি হয়ে যায় মাংসটা। চলুন এখানে সব সবজিগুলোও নিয়ে নিচ্ছি, কি কি রান্না করব সেগুলো আগে ভালো করে ধুয়ে নেব, তারপরে কাটবো। মাঝে মাঝে ভাবি অনেক রান্না একসাথে করা যায় যদি এই কাজগুলো না কেউ একজন করে দেয়, বিশেষ করে এই কাটা ধোয়া বাটা এগুলো করে দিলে না রান্নার কাজটা অনেক ইজি হয়ে যায়। একা হাতে কাটা বাটা রান্না পরিষ্কার করা সব করতে গেলে না যতই ভাবি তাড়াতাড়ি শেষ করব কাজ, কিছুতেই হয়ে ওঠে না। তাই সকাল সকাল উঠেই আগে রান্নার কাজ শুরু করে দিয়েছি, কারণ জানি টাইম মতো নইলে শেষ করতে পারবো না একা হাতে এত করতে গেলে। তাই সকালবেলা উঠেই আগে আমি পায়েসটা বসিয়ে দিয়েছি, তারপরে বাকি কাজ শুরু করেছি। আর এখানে দেখুন সব সবজি কেটে নিয়েছি, একটু গুছিয়ে করলে না খুব তাড়াতাড়ি কাজটা হয়ে যায়। আগে কাটাকাটির কাজ সব শেষ করে দিয়েছি। এখানে বিনস, পটল, আলু, কুমড়ো আর ঢ্যাঁড়স আলু একসাথে ভাজবো, মানে 5 রকম ভাজা যেটা করব সেটা আগে করে নিয়েছি। একে একে একটা কড়া বসিয়ে ভেজে নেব। আর এখানে ইলিশ মাছ যে ভিজিয়ে রেখেছিলাম সেটাও খুব তাড়াতাড়ি নরম হয়ে গেছিলো, তাই আঁশ ছাড়িয়ে ভালো করে নুন হলুদ মাখিয়ে রেডি করে নিয়েছি। আর চিকেনটাও, এগুলো সব রেডি হয়ে থাকলে না ঝটপট রান্নাটা হয়ে যায়। আজকে আর একটা কড়াই কাজ হবে না, তাই একসাথে দুটো কড়া বসিয়ে দিয়েছি, কারণ একটা একটা করে ভাজতে গেলে অনেক টাইম লাগবে, আরও রান্না বাকি আছে, সেই জন্য দুটো কড়া বসিয়ে দিয়েছি। দুটো কড়াতে ঝপঝপ জিনিসগুলোকে ভেজে নেব। চলুন কড়াতে তেলও দিয়ে দিয়েছি। আর স্টিলের কড়া আমি সবসময় বলি আগে থেকে একটু তাতিয়ে নিই, মানে আগে গ্যাসটা জ্বালিয়ে দিই, স্টিলের কড়াটা গরম হয়ে যায়, তারপরে আমি তেলটা দিই, তাতে দেখেছি একদম চিটে যায় না। পায়েস তো আগেই হয়ে গেছে, ডালটাও অলমোস্ট সেদ্ধ হয়ে এসেছে। এসব কাজ করতে করতে দেখলাম ডালটাও সেদ্ধ হয়ে গেছে। ভাজাটা হয়ে যাক, তারপরে ডালটাও সাঁতলে নেব। তো ভাজার মধ্যে এখানে আগে বসিয়ে দিলাম ঢ্যাঁড়স আলু ভাজা। এবারে এখানে এই কড়াটাতেও তেল গরম হয়ে গেছে, একটুখানি আমি সামান্য হলুদ দিয়ে দিলাম, এরপরে বিনসটাকে ভেজে নিচ্ছি। এগুলো একটু ভাজতে টাইম লাগবে, তাই দুটো কড়া বসালাম একসাথে, তা নাহলে একটা কড়াতে না অনেক লেট হয়ে যায়। উইকেন্ড হলে এত তাড়াহুড়োর কিছু থাকে না, কিন্তু যেহেতু উইকডেজ এদের অফিস আছে, সেই জন্য অফিসের কল টল থাকে, ওদেরকে তাই টাইম দিয়েছি একটা, ওরা 1টার মধ্যে চলে আসবে, তো আমাকে 12:30টার মধ্যে কমপ্লিট করতেই হবে রান্না, কারণ তারপরে হয়তো কলও থাকতে পারে, সেই জন্য তাড়াতাড়ি 1:30 পৌনে 2টোর মধ্যে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিতে হবে। আর আজকের দুপুরের খাওয়া দাওয়া সেরে আমি আর গোলক বেরোবো। আপনাদেরকে বলা হয়নি যে আমরা যে টেবিলটা বুক করেছিলাম ফার্নিচার মার্ট থেকে, সেখান থেকে ক্যান্সেল করে দিয়েছি, কারণ ওরা তিন মাস পর ওরা ডেলিভার করবে বলছিল। 3 মাসটা না অনেকটা সময়, খুব অসুবিধা হচ্ছিল, লোকজন আসা যাওয়া করছে, তাদেরকে ওইভাবে খেতে দিতে ভীষণ অসুবিধা হচ্ছিল। আমাদের দুজনের কোনো অসুবিধা হয় না, কারণ আমরা দুটো মানুষ, আইল্যান্ডের মধ্যে 2টো চেয়ার আছে, হয়ে যায়, কিন্তু অনেকজন যখন লোকজন আসছে তখন খুবই অসুবিধা হচ্ছে। তাই ভাবলাম যদি সেম টেবিল কোথাও ভালো পেয়ে যাই তাহলে সেখান থেকেই নিয়ে নেব। তো আমরা সত্যিই পেয়ে গেছি, ফেসবুকে অ্যাড দেখে আমরা একটা স্টোর আছে এখানে, সেই স্টোরে সেম দামে সেম টেবিল পেয়ে গেছি। তো সেখানে ওরা আজকে ওটা বলেছে আমাদেরকে ডেলিভার করবে, তাই ওইটাই নিতে যাব আমরা। আর এখানে দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে অলমোস্ট অনেকগুলো ভাজাই হয়ে গেছে। এখানে ঢ্যাঁড়স আলু ভাজাটাও করে নিয়েছি, ওইদিকে বিনস ভাজাও হয়ে গেছে। এই দিকের কড়াটা খালি হতেই পটলগুলো এখানে ছেড়ে দিলাম, আর ওইদিকে বাকি কুমড়ো আলু যেগুলো আছে সেগুলো এবার ভেজে নেব। ওয়েদার একটু গরম হতেই দেখেছি এখানে কি পটলগুলো খুব ভালো আসছে, তাই যখনই এখন বাজার যাই বেশ অনেকটা করে পটল আনি। পটলের ভাজা বা পটল দিয়ে পোস্ত খেতে বেশ ভালো লাগছে। ওইদিকে পটলটা ভাজা হচ্ছে, দেখলাম এখানে আলুটা হয়ে গেছে, আলুগুলো তুলে নিচ্ছি। এবারে কুমড়োটাও ভাজতে দিয়ে দেবো, ব্যাস হয়ে গেল, তাহলে সব ভাজাই আমার কমপ্লিট হয়ে যাবে। হাত দেখুন একদম ইয়েলো হয়ে গেছে, হলুদের এত হলুদ মাখাতে হয়েছে সব কিছুতে, মাছে মাংসটা গোলক মাখিয়েছে কাল, মাছে, তারপরে সব সবজিগুলোই। বাঙালিদের হাত বোধহয় এরকমই হয় বলুন, পুরো সবসময় হলুদই থাকে, কারণ ভাজা মাছ এই মাংস এইসবে সবসময় হলুদ মাখাতে হয়। সবসময় যারা রান্না করে বাঙালিদের তাদের হাত এরকমই থাকে। আমি তো ওই জন্য নেল পালিশই পরি না, জানেন, নেল পেন্ট করি না এই কারণেই যে হলুদ লেগে যায়, ভীষণ হলুদ লেগে যায়। একটা সময় এরকম ছিল বিয়ের আগে যে আমি নেল পেন্ট ছাড়া থাকতামই না, আমার সবসময় দুটো হাতে নেল পেন্ট। গুবলু হবার পর থেকে সব চলে গেছে, তারপরে যখন রান্না বান্না এত করি তো একদমই আর করি না, নোকও নেই দেখুন, আর ইয়েও করি না, মানে নেল পেন্টও করি না। নোক তো মানে কখনো কখনো একটু বাড়াই, কিন্তু দেখেছি ভেঙে যায়, কারণ আমি এত জলের কাজ করি তো সবসময় হাত ধুই,
তো আমার দেখেছি নেল থাকে না, ভেঙে যায়, সেই জন্য আমি আর মানে নৌকো রাখি না, নেল পেন্টও করি না, কিন্তু হাত রঙিন হয়ে যায় হলুদে। বাসন ধোয়ার জন্য দুটো গ্লাভসও কিনেছিলাম জানেন, কিন্তু ওই গ্লাভস পরে বাসন ধুতে আমার এত অসুবিধা হয়, শুধু হাত থেকে স্লিপ হয়ে যায় আর ভীষণ লেট হয়। আর সবসময় কিছু না কিছু ধুতে হচ্ছে, কতবার গ্লাভসগুলো পরবো আর খুলবো, সেই জন্য আর পরাই হয় না। আর এইভাবে জলের কাজ করতে করতে নখগুলো সব ভেঙে যায়। ভাজা হয়ে গেছে সব, এখানে 4 রকম, আর একটা বাটিতে ঢেঁড়স আলু ভাজা করে রেখেছি, ব্যাস। এবারে মাছ আর মাংসটা আর ডালটাতে তো বেশি কিছু করার নেই, মাছ আর মাংসটাই করতে আছে। মাছটাও বেশি টাইম লাগবে না হতে, ইলিশ মাছ তো জানেন কত তাড়াতাড়ি হয়ে যায়। চলুন কড়াটা ধুয়ে আবার বসিয়ে দিলাম, ভাবলাম ডালটা এবার সাঁতলে নিই। ডালটা হয়েই আছে, এখানে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম ফোড়নে, আর দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ। এটা সবজি দিয়ে মুগের ডালটা করব, তাই এখানে বিনস, কুমড়ো আর গাজরকে কেটে নিয়েছি লম্বা লম্বা করে, এগুলোকে হালকা করে একটু ভেজে নেব, একটু জাস্ট নরম হয়ে যাবে, তারপরে ডালের সাথে ফুটতে ফুটতে আরও সেদ্ধ হয়ে যায়। সবজিগুলো ভাজা হয়ে গেছে, ডালটা আগেই জল দিয়ে আর একটু পাতলা করে রেখেছিলাম, ঢেলে দিলাম। এবারে এটা ফোটার পরেই এর মধ্যে একটু মিষ্টি দিয়ে দেবো আর ঘি দিয়ে দেবো, ব্যাস, তাহলেই মুগের ডাল রেডি। চলুন এবার মাছটাও বসিয়ে দিই। ইলিশ মাছ হতে তো বেশিক্ষণ একদম টাইম লাগে না, ভাপা করলে আরোই লাগে না, কারণ ভাপাটা তো তার মতো হতে থাকে, জাস্ট ম্যারিনেট করে বসিয়ে দেওয়া। এখানে আজকে যে বললাম কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে একটা পাতলা করে ঝাল করব, কদিন ধরেই একটুখানি ভাপা খাওয়া হচ্ছে, সর্ষের ওরকম অত গাঢ় খাওয়া হচ্ছে, তাই ভাবলাম একটু পাতলা করে করি, ভালো লাগবে, কারণ সাথে কষা মাংসও আছে। এখানে মাছগুলোকে দিয়ে দিলাম, ওলট পালট করে হালকা করে ভেজে নিচ্ছি। আর এইবারে মাছের পেটে ডিম নেই, কারণ একটা ছোট মাছ এনেছি। ছোট ইলিশও খেতে এখানে যেগুলো আসে সেগুলো ভালোই লাগে। তো চলুন মাছগুলোও ভাজা হয়ে গেছে, এবারে মাছটাকে তুলে নিই। আর আমি অনেক আগে থেকে একটু সর্ষে গুলে রেখেছিলাম, কারণ আমি সানরাইজের যে গুঁড়ো সর্ষেটা পাওয়া যায় দেশ থেকে নিয়ে আসি, সেটাকেই নুন দিয়ে একটু ভিজিয়ে রাখি গরম, মানে একটু উষ্ণ জলে, তারপরে ওটার মধ্যে যা যা মশলা লাগে দিয়ে দিই। মশলা বলতে একটু জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো, ব্যাস, আর কিছু দিই না। এবার এখানে তেলে দিয়ে দিলাম দেখুন অল্প একটু কালো জিরে, আর দিয়ে দেবো 2-3টে কাঁচা লঙ্কা, ব্যাস। এরপরে যে মশলাটা করে রেখেছিলাম, এই যে আপনাদের বললাম সর্ষের মধ্যে একটু লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে রেখেছিলাম, আর একটু হলুদ গুঁড়ো, ব্যাস। এবার এটা ঢেলে দেবো, তারপরে এটাকে একটু কষিয়ে নেব। এর মধ্যে পরিমাণ মতো নুন আর অল্প একটু মিষ্টি দেবো। আর হ্যাঁ, এর মধ্যে কিন্তু টমেটো দেবো না, একটু সামান্য টক ভাব আনার জন্য এর মধ্যে আমি একটু সামান্য তেঁতুল অ্যাড করব। এটা দেখেছি তেঁতুলটা দিলে একদম টেস্টটা অন্যরকম হয়ে যায়, খুব ভালো লাগে খেতে। তেঁতুলটা না দিলে শুধু নুন মিষ্টি একটা অন্যরকম লাগে, কিন্তু তেঁতুল দিয়ে একবার দেখবেন, খুব ভালো লাগে খেতে, কিন্তু খুবই অল্প, বেশি না কিন্তু। আমার দিদা করতো এরকম ইলিশ মাছের কাঁচা ইলিশের পাতলা একটা ঝাল, আর তার মধ্যে নাকি অল্প একটুখানি আমের আচারও দিয়ে দিত, সামান্য একটু, মানে আমের আচারের যে কাঠটা হয় সেটা দিয়ে দিত অনেক সময়, তাতে কিন্তু টেস্টটা একদম অন্যরকম আসতো। আর ওই পাতলা টলটলে ইলিশের ওই ঝালটা দিয়ে পুরো ভাত মেখে খাওয়া হয়ে যেত। এখনও আমার সেই স্বাদ মুখে লেগে আছে, তো সেটা ভেবেই করছি। কিন্তু হ্যাঁ, এক তো এগুলো ফ্রোজেন ইলিশ, তারপরে দিদার হাতের রান্না নয়, এটা আমি করছি, তো কিছু তো ফারাক হবেই, মানে অতটা দিদার মতো হয়তো ভালো হবে না, তবুও চেষ্টা করছি। চলুন এখানে মাছগুলোও দিয়ে দিয়েছি, এবার একটুখানি ফুটুক, বেশি তো আর হবে না, একটু ফুটলেই হয়ে যাবে। ইলিশ মাছ এত নরম হয়, তাই এরকম একটা বেশ চওড়া কড়াতে করছি, যাতে ওল্টাতে পাল্টাতে সুবিধে হয়, না ভেঙে যায়। চলুন এখানে ইলিশ মাছের ঝালটা হয়ে গেছে, আগে মাছগুলোকে তুলে নিয়েছিলাম, নইলে আবার ঢালার সময় না ভেঙে যায় সেই ভয়। আর দেখুন বেশ ভালো হয়েছে, আর টলটলেই চেয়েছিলাম এরকম হবে, আর দেখতে তো ভালো লাগছেই, এবারে খেয়ে বলবে কেমন হয়েছে, মানে যারা খাবে। পায়েস হলো, 5 রকম ভাজা হলো, ডাল হলো, মাছটাও হয়ে গেছে। এবারে পালা হচ্ছে চিকেনের। চিকেনটা বসিয়ে দিই, ওটা আস্তে আস্তে কষতে থাকবো, তারপরে আমি সাথে সাথে কিচেনও একটু গোছাতে থাকবো, কারণ কিচেন একদম শেষ অবধি ফেলে রেখে দিলে না অনেক টাইম চলে যাবে। ওরাও আসার আগে একটুখানি ঘরটা পরিষ্কার করে নিতে চাইছি, কারণ সকাল থেকে রান্না করছি তো, ইলিশ মাছ, চিকেন, এত ভাজা, ঘরটা পুরো গন্ধ হয়ে আছে। এখনও তো অত গরম পড়েনি যে জানলা দরজা খুলে দেবো, তাই ঘরটা বেশ ভালো মতোই গন্ধ আছে, একটু পরিষ্কার না করলে খুব বাজে লাগবে।
কাটাকুটির তো কাজ হয়ে গেছে, তাই এই জায়গাটা আর কিছু লাগবে না, আমি ভালো করে পরিষ্কার করে ক্লিন করে দিলাম। এমনকি গ্যাসের এক সাইডও আমার পরিষ্কার করে নেব, আর এই পাশটাও পরিষ্কার করে নিচ্ছি। বাসন টাসন যা পড়েছিল সব ধুয়ে রাখা হয়ে গেছে, দেখুন এখানে পুরো পাহাড় করে রাখা আছে। এত বাসন ধুতে হয় সকাল থেকে যে কি বলবো। এখানে আলুগুলো ভাজতে দিয়েছিলাম আগে, আলুগুলোকে আগে ভেজে তুলে নিলাম। এবার এখানে তেলও গরম হয়ে গেছে, দেখুন তেলের মধ্যে এখানে গোটা গরম মশলা দিয়ে দেবো। তার মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ, লবঙ্গ তো আছে, একটু গোলমরিচও দিয়েছি, আর অল্প একটু গোটা জিরে দিয়েছি। এটা একটু ভাজা হয়ে যেতে তার মধ্যে দেখুন এক চামচের থেকেও একটু কম চিনি দিয়ে দিলাম, কারণ তাহলে মাংসের রঙটা না খুব ভালো আসে। কষা করবো তো বেশ একটু ডার্ক কালারের খুব ভালো লাগে, তাই একটু চিনি দিয়ে নাড়িয়ে নিলাম। তারপরে পেঁয়াজটা দিলাম। এবারে পেঁয়াজটাকে আস্তে আস্তে ভাজতে থাকবো। এখানের পেঁয়াজগুলো দেখেছি খুব তাড়াতাড়ি ভেজে নিলে একদম ভালো হয় না, যেমন গোটা গোটা কেমন চেয়ে থাকে, তাই একটু আস্তে আস্তে ঢেকে ঢেকে ভাজলে দেখেছি পেঁয়াজটা খুব ভালো ভাজাও হয়, আর সাথে সাথে না সেদ্ধও হয়ে যায়। পেঁয়াজটা আস্তে আস্তে ভাজা হোক, ততক্ষণে যেটাতে খেতে দেবো সেই জিনিসগুলোকে বের করে নিই, মানে কাঁসার থালা বাটি যেগুলো হয়। তো এগুলো অনেক দিন ধরে রাখা আছে, তাই ভাবলাম আগে বের করে এগুলোকে একটু ধুয়ে মুছে রাখি। আর জন্মদিন এভাবে কাঁসার থালায় খেতে দিলে তো ভীষণ ভালো লাগে। ভেবেছিলাম মাটির থালায় খেতে দেবো, কিন্তু মাটির থালাটাকে না একটু ভিজিয়ে রাখতে হতো আগে থেকে, আমি একদম ভুলে গেছি, তাই এখানে কাঁসার থালাটাই বের করলাম। চলুন এগুলোকে এবার ভালো করে ধুয়ে নিই। ঘড়িতে এখন প্রায় 12টা, হাতে কিন্তু আর বেশি টাইম নেই, আর 1 ঘন্টা মতোই টাইম আছে। ওদেরকে 1টাতে বলেছিলাম, ওরা ঠিক টাইমেই চলে আসবে, তাই এখানে যতটা কাজ এগিয়ে নেওয়া যায় সেটাই করছি। আর তাছাড়া দেখবেন যখন সাজিয়ে গুছিয়ে খেতে দেবেন তখন একটু টাইম লাগে, ভালো করে পুরো থালাটা সাজাতে এতগুলো তরকারি ভাজা আছে, একটু টাইম লাগে, তাই আগে থেকে একটু করে রাখলে সুবিধা হয়। চলুন, ওইদিকে বোধহয় পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবারে যা যা দেওয়ার সব দিয়ে চিকেনটা দিয়ে দিলেই ব্যাস আমার এখন শান্তি, তা নাহলে এখন মনে হচ্ছে আমি বোধহয় লেট হয়ে যাব। এখানে দেখুন বেশ অনেকটা টমেটো আর কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম। এবারে টমেটোটা নরম হলে তার মধ্যে বাকি মশলাটা অ্যাড করব। চলুন, টমেটোটাও ভাজা হয়ে গেছে। এবারে এখানে আদা, রসুন, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ভালো করে গরম জলে গুলে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। এবারে মশলাটাকে খুব ভালো করে কষাবো। মাংস, যে কোনো মাংসই বলুন, মশলা যদি ভালো করে কষিয়ে নেন না, মাংসের টেস্ট কিন্তু একদম অন্যরকম আসে। তাই এখানে দেখুন একদম সুন্দর করে কষিয়ে নিচ্ছি, আর তেলটাও আস্তে আস্তে ছেড়ে বেরোচ্ছে এখন। এবারে চিকেনটা দিয়ে দিচ্ছি, আর ভাজতে ভাজতেই বুঝতে পারবেন যে মশলাটা থেকে একটা খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। মাঝে মাঝে তো গোলক নিচ থেকে অফিস করতে করতে চলেই আসে, বলে কি রান্না করছো, এত গন্ধ যাচ্ছে। সত্যি কথা, আমি যখন এখানে রান্না করি গন্ধ হয় ওপরে যায়, নইলে নিচে যায়। এই ফ্লোরে যত না গন্ধ থাকে তার থেকে বেশি গন্ধ পাওয়া যায় ওপর আর নিচে। তো যাই হোক, এখানে মাংসটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আলুগুলো যে ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। এবারে ঢাকা চাপা দিয়ে এটা আস্তে আস্তে রান্না করতে থাকবো। ফাইনালি সব রান্নাবান্না হয়ে গেছে, 12:30টাও এখনও বাজেনি, কয়েক মিনিট বাকি আছে। তো মানে আমি ভেবেছিলাম যে আস্তে আস্তে হয়ে যাবে, মানে তাড়াতাড়ি শেষ করে নিতে পারবো, কিন্তু সত্যি কথা শুধু রান্নার কথাটাই চিন্তা করি, আর আনুষঙ্গিক যে কাজগুলো আছে সেগুলোর কথা ভাবি না। তো করতে করতে 12:30টা বেজে গেছে। তো ফাইনালি সমস্ত রান্না করে এখানে রেডি করে রেখেছি। এখন আধা ঘন্টা বসবো, ওদের আসতে 1টার সময় আসবে। আর এখানে দেখুন আপনাদের দেখাই রান্নাগুলো করেছি। চিকেনটা তো আর দেখালাম না, তো চিকেনটাও হয়ে গেছে, কষা কষা করেছি, একদম জল ছাড়া চিকেন করেছি। এখানে ভাতও হয়ে গেছে, এইটা হচ্ছে চিকেন, এই যে চিকেনের ইয়েটা পুরো নিচে চলে গেছে তেলটা। এই যে মাছ, চাটনি আগেই করে রেখেছিলাম, পোস্তও কালকে করে রেখেছিলাম, এখানটা পোস্ত করা আছে, কাল করে রেখেছিলাম। আর এখানে এই যে ভাজা, আর এই যে 5 রকম ভাজা, ডাল, পায়েস, আর মিষ্টিটা ফ্রিজে আছে। এই হলো আজকের মেনু। চলুন, প্রিয়ারে এসে গেছে, এবারে সাজিয়ে দিই। ওদের সাথে গল্প করতে করতেই বাটিতে সব জিনিসগুলো আমি রেডি করে নিয়েছি। এখানে পায়েসও দিয়ে দিয়েছি দেখুন। এবারে থালাটা সাজিয়ে নিই।
ছোটোবেলায় মনে আছে যখন আমাদের বাড়িতে পিসেমশাইরা আসতো, তখন মা এরকম সুন্দর করে থালা সাজিয়ে পিসেমশাইদের খেতে দিত। ঠাকুমা ছিল না, তাই ঠাকুমার পাটটা মাই রেখেছিল। মানে ঠাকুমা যেভাবে সাজিয়ে গুছিয়ে তার জামাইদের খাওয়াতো, ঠাকুমা চলে যাবার পরও মা কিন্তু সেই রকমভাবেই তাদেরকে খাওয়াতো। আর আমি অবাক হয়ে দেখতাম মা কি সুন্দর করে থালাটা সাজাতো। তো সেই সবগুলোই মনে আছে, আর সেগুলোই মনে করে করে এখন আমি এরকমভাবে সাজাই। এমনকি মা যখন আমাদের কাছে এসেছিল আর আমি যখন গোলককে খেতে দিতাম, থালার মধ্যে হাতা দিয়ে ভাতটা দিয়ে দিলে দেখবেন ভাতটা একটু এদিক ওদিক হয়ে যেত। মা আমাকে বকতো, বলতো ভাতগুলো এক জায়গায় ভালো করে জড়ো কর, সুন্দর করে পরিষ্কার করে থালাটা সাজিয়ে খেতে দে। আর দেখুন তো হয়েছে, সুন্দর দেখতে লাগছে, আমার তো বেশ ভালোই লাগছে, মায়ের মতোই লাগছে। চলুন, এখানে বাটিতে বাটিতে সব ভরে নিয়েছি, চিকেন, মাছ সব কিছু রেডি হয়ে গেছে। আর একদম শেষে অল্প একটু ঘি দিয়ে দিয়েছি। এটা কেন বাদ যায়, কারণ সাথে এতগুলো ভাজা আছে, ঘি দিয়ে খেতে খুব ভালো লাগবে। আর এক চির লেবুও দিয়ে দিলাম। তোমাদের ঘরটা খুব ঠান্ডা হয়। আমার ঘরটা গরম, আমার ঘরে আমার ঠান্ডা লাগছে, তোমার ঘরটা গরম। না, আগে প্রিয়াকে দিয়ে তোমাকে আর গোলককে একসাথে দিচ্ছি। না, সুজয়কে দিয়ে দেবো আগে। সুজয়দার কল আছে কি 12 বাজে। কটা সময় তোমার কল? দুটো। ও তাহলে দিয়ে দিই। তুমি বসো, আমি দিচ্ছি সুজয়দারটা। আরে দাও না, তুমি বসে বলি। কত সাজিয়েছে। বসে বসে। আচ্ছা, সব ফাউন্ডিং নাম্বার সুন্দর সাজিয়ে দিয়েছো, ছবি দিয়ে। তো সত্যিটা উঠলে হবে। আবার লেখালে দূর পড়তে পারো তুমি। এত কোথায় করেছি, ভাজাই তো করেছি। তুমি ক্র্যাবটা স্টুডেন্টটা দিয়ে দিয়েছো। আজকে হচ্ছে প্রিয়ার জন্মদিন, আর এই রান্না বান্না হচ্ছে প্রিয়ার জন্য। আর এই হচ্ছে প্রিয়া, আপনারা সবাই প্রিয়াকে কিন্তু উইশ করবেন। আর প্রিয়ার গোলক হচ্ছে মানে ওরা মানে 2-3 দিনের ছোট বড়, তাই তো? 3 দিনের। তুমি 3 দিন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। গোলক প্রিয়াকে দিদি বলবে। দেখে যাও কি সুন্দর সাজিয়ে দিয়েছে। আরে তুমি খাও তো, তোমাকে তো দেখতে হবে না, তুমি খাও এবার। এত কিছু আমাকে একটা চামচ দাও। এখন বাজে প্রায় বিকেল 5টা মতো। আমরা তো খাওয়া দাওয়া করেই বেরিয়ে গেছিলাম, টেবিলটা ডেলিভারির এবার ছিল, তো সেটাও নিয়ে চলে এসেছি এখানে। এবার আমরা এটাকে অ্যাসেম্বল করছি, দেখুন। তো পরে আপনাদের সাথে ভালোভাবে শেয়ার করব টেবিলটা কীরকম দেখতে, মানে নেক্সট ব্লগে কীরকম দেখতে, কিভাবে সাজাচ্ছি, সেই সব কিছু পরের ব্লগে আস্তে আস্তে আসবে। আর এখানে দেখুন ঠাকুর ঘরে এখানে চেয়ারগুলো রেখেছি, কারণ ওই জায়গায় রাখার জায়গা ছিল না, ওইখানটায় টেবিলটা অ্যাসেম্বল করছিলাম তাই। আর টেবিলটা সেট হয়ে গেলে তারপরে চেয়ারগুলো নিয়ে যাব, আর ধীরে ধীরে আপনাদের সাথে ভালোভাবে শেয়ার করব পরের ব্লগে। আর আপনাদের তো বলাই হয়নি দুপুরে আমরা কীরকম খাওয়া দাওয়া করেছি। ওরা খেয়ে খুব খুশি হয়েছে, ওদের খুব ভালো লেগেছে, সাথে আমারও খুব ভালো লেগেছে। আর আপনাদের সাথে এই ব্লগটা শেয়ার করার আমার উদ্দেশ্যই হলো, আমরা যারা বাইরে আছি, মা বাবা বা ফ্যামিলির থেকে অনেকটা দূরে আছি, আমরা কাছে এরকম বন্ধুরা থাকি, তাদের এই দিনগুলোকে যদি আমরা এরকমভাবে সুন্দর করে তুলি, দেখবেন খুব ভালো লাগে। আর নিজের থেকেও যখন অন্যের জন্য কিছু একটা আমরা ভালো করি বা অন্যকে খুশি দিই, দেখবেন নিজের তার থেকে অনেক বেশি কিন্তু আমরা খুশি হই। তো যাই হোক, চলুন আজকের মতো ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, ব্লগটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আজকের মতো বাই বাই।